হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা ভৌত বিজ্ঞানের বেশ কিছু অংশ পড়ব। দেখো লিখে রেখেছি তরলের ঘনত্ব, চাপ, বায়ুর চাপ, প্লবতা এই নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে NMMS 2024-এর প্রস্তুতি। মানে ভালো করে প্রস্তুতি নিতেই হবে এবং স্কলারশিপে আমাকে অতি অবশ্যই সিলেক্ট হতে হবে, এই মানসিকতা নিয়ে পড়াশোনা করো। তো চলো শুরু করা যাক আজকে তরলের ঘনত্ব ও চাপ। প্রথম কথা হলো ঘনত্ব কাকে বলে সেটা আমরা জানবো। ঘনত্ব শব্দটার সঙ্গে কে কতটা ভারী বা ভর অনেকভাবে যুক্ত। কে কতটা ভারী বেশ ভালোভাবে যুক্ত ঘনত্বের সাথে। ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে বলো তো লোহা ভারী না কাগজ ভারী? তো প্রত্যেকেই উত্তর দিয়ে দেবে লোহা ভারী। ঠিক তো, লোহা ভারী বলেই আমরা উত্তর দেবো। বাট ভালো করে ভেবে দেখো তো, তোমাকে যদি আমি লোহার একটা পেরেক দিই আর যদি কাগজ হিসাবে একটা বড় বই দিই তোমাকে, তোমার ক্লাসের বইটাই ভাবো, ভৌত বিজ্ঞান বইটাই ভাবো, দিয়ে দিই, তাহলে এবারে কে ভারী হলো, কাগজ ভারী না লোহা ভারী? তাহলে যদি প্রশ্ন করি লোহা ভারী না কাগজ ভারী, তাহলে উত্তর যেটা ইচ্ছা আসতে পারে। তার কারণ আমি কতটা লোহা বা কতটা কাগজ তোমাকে দিয়েছি সেটা তো বলে দিইনি। যেই জন্য এটা করা দরকার, একটা নির্দিষ্ট পরিমাণ লোহা বা কাগজ দিতে হবে। সেই পরিমাণটা আমরা আয়তন দিয়ে বিচার করব। আয়তন, ঠিক আছে? আয়তন মানে কোনো পদার্থ কতটা স্থান দখল করে, কতটা জায়গা দখল করে। তো যদি এমনটা হয় আমি যতটা আয়তনের লোহা দিলাম ঠিক ততটুকু আয়তনের কাগজ দিলাম, মানে লোহার পেরেকটা যত বড় ঠিক তেমনই দেখতে কাগজ দিয়ে একটা পেরেক বানালাম, এবার অবশ্যই লোহা ভারী হবে। ঠিক তো? এই ব্যাপারটাকেই আমরা ঘনত্বে নিয়ে আসবো। ঘনত্বের বেলাতে আমরা কি করব, এই আয়তনটাকে বলবো একক আয়তন। একক আয়তন মানে আয়তনের মানটা সিজিএস পদ্ধতি অনুযায়ী মাপলে 1 সেমি কিউব বা 1 সিসি বা 1 ml সবগুলোই সমান। আর যদি এসআই পদ্ধতি হতো তাহলে 1 মিটার কিউব। ঠিক আছে? এই আয়তনের পদার্থের যেটা ভর তাকে আমরা তার ঘনত্ব বলি। তাহলে সোজা কথায় কি হলো, ঘনত্ব হলো পদার্থের একক আয়তনের ভর। এবং অতি অবশ্যই ঘনত্ব আমাকে বুঝতে সাহায্য করে কোনো পদার্থ কতটা ভারী। ওকে, তাহলে ঘনত্বের একক কি হবে? দেখো ঘনত্ব তাহলে কি পেলাম সংজ্ঞাটা, না ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর। একক আয়তনের ভর, এটা হচ্ছে ঘনত্ব। ধরো তোমাকে বললাম আমি 300 সেমি কিউব একটি পদার্থ রয়েছে, একটা তরল রয়েছে মনে করো, তার ভর হচ্ছে 450 গ্রাম। তাহলে ঘনত্ব কত? তুমি দেখতে পাচ্ছ 300 সেমি কিউবের ভর 450 গ্রাম, তাহলে 1 সেমি কিউবের ভর কত? না 1 সেমি কিউবের ভর অতি অবশ্যই 450 বাই 300, ঐকিক নিয়মে সেটাই আসছে। কাটো, একটা 10 কেটে গেল, 3 দিয়ে কাটলে না এটা 15, 3 দিয়ে কাটলে এটা 10, 15 বাই 10 আর কাটার দরকার নেই, তলায় 10 এসছে মানে দশমিকের পরে একটা ঘর থাকবে, তাহলে 1.5। তাহলে 1 সেমি কিউবের ভর কত? 1 সেমি কিউবের ভর হচ্ছে 1.5 গ্রাম। তাহলে ঘনত্বটা কত হবে? ঘনত্ব সমান হবে 1.5 গ্রাম পার সেমি কিউব। প্রত্যেক সেমি কিউবের ভর 1.5 গ্রাম। তাহলে ঘনত্বের একক কি হলো? গ্রাম পার সেমি কিউব। ওকে, বোঝা গেল? তাহলে কিভাবে আমি ঘনত্ব বার করছি? ভরকে আয়তন দিয়ে ভাগ করে ঘনত্ব বার করছি। ঘনত্বের একক কি? গ্রাম পার সেমি কিউব। যদি এসআই পদ্ধতির অঙ্ক থাকতো, এরকম ভাবে অঙ্ক দিত তোমাকে যে একটি পদার্থের আয়তন 200 মিটার কিউব আর ভর
4600 কেজি। তাহলে 1 মিটার কিউবের ভর কত? 4600 কেজিকে তুমি 200 মিটার কিউব দিয়ে ভাগ করবে, তাই তো? 200 মিটার কিউবের ভর 4600, তাহলে একের ভর কত? ভাগ হবে, দুটো 10 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 23। ওরে বাবা, 23 কেজি পার মিটার কিউব। অর্থাৎ প্রত্যেক মিটার কিউবে তার ভর হচ্ছে 23 কেজি। এটাই তো অঙ্ক হলো। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমাকে তাহলে ঘনত্ব বার করতে বলবে, আমাকে আয়তনের মান দিয়ে দেবে, ভরের মান দিয়ে দেবে। এবারে উল্টোটা ভাবি, ধরো আমাকে বলে দিল কোনো একটি পদার্থের ঘনত্ব, কোনো একটি পদার্থের ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব। তাহলে 200 সেমি কিউব পদার্থের ভর কত? এই প্রশ্নটা করা হচ্ছে আমাকে, যে ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব, তাহলে 200 সেমি কিউব যদি কোনো একটা পদার্থ আমি নিই, 200 সেমি কিউব আয়তনের, তাহলে তার ভর কত হবে? এবারে কি করে সমাধান করব? আমি যেটা করব সেটা আগে এই ব্যাপারটা কি সেটা বোঝার চেষ্টা করি। কি লিখতে চেয়েছে এখানে? 1.2 গ্রাম পার সেমি কিউব মানে কি? একটু আগের অঙ্কটা খেয়াল করো, সেকেন্ড লাইনটা। এটা মানে হলো 1 সেমি কিউব আয়তনে ভর 1.2 গ্রাম, তাই না? একটু আগে তো এই অঙ্কটাই আমরা করছিলাম। দ্বিতীয় লাইনটা খেয়াল করো, 1 সেমি কিউবের ভরকে ঘনত্ব বলছিলাম। তাহলে 1.2 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বলতে কি বুঝি? 1 সেমি কিউব আয়তনের ভর 1.2 গ্রাম। তাহলে 200 সেমি কিউবের আয়তন কত? ঐকিক নিয়ম বলছে এটা বার করতে গেলে আমাকে এটাকে 200 দিয়ে গুণ করতে হবে। তো দশমিকটাকে তুলে দিলে তলায় একটা 10 আসবে, সেই 10-এর একটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 12 আর 2 গুণ করলে 24 আর একটা শূন্য, 240 গ্রাম। ঠিক আছে, দেখো মুখস্থ করার কিছু নেই। অনেকে মুখস্থ করে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর সমান ঘনত্ব ইনটু আয়তন, এইভাবে মুখস্থ করে। মুখস্থ করার কিচ্ছু নেই, তোমরা জাস্ট এইভাবে ঐকিক নিয়ম প্রয়োগ করেও অঙ্কগুলো করে ফেলতে পারো। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, ঘনত্ব এবং আয়তন দিলে ভর বার করতে পারবো। ঠিক তেমনি করে যদি আমাকে ঘনত্ব আর ভর দিয়ে দেয়, তাহলে আয়তনও বার করতে পারবো। এই অঙ্কটাই ভাবো। ধরো বলে দিল যে ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব, তাহলে 600 গ্রাম ভরের আয়তন কত? এটাই অঙ্কটা দিল। কি করে করব? এখন আমার আয়তন বার করতে হবে। ফলে এই ঘনত্ব থেকে লিখেছিলাম যে 1.2 গ্রাম এর আয়তন 1 সেমি কিউব, এটাই লিখবো, তাই না? এখান থেকে কি লিখতে পারবো এবারে? 1.2 গ্রাম এর আয়তন 1 সেমি কিউব। গুড। তাহলে এবারে 600 বার করবো কি করে? ওইটি নিয়ম কি বলে? এখানে 1 আনতে হবে। তাহলে 1 গ্রামের আয়তন কত? না 1/1.2 সেমি কিউব। এবারে 600 গ্রামের আয়তন কত? এখানে 1/1.2 আছে, 600 গুণ করতে হবে। দশমিকটা তুলে দিলে ওপরে একটা শূন্য বাড়বে, 12 দিয়ে কাটো, 5 12 60 আর দুটো শূন্য, তাহলে 500। অতএব 600 গ্রাম ভরের আয়তন 500 সেমি কিউব। তাহলে ঘনত্বের অঙ্ক এভাবে আমাদেরকে যখন করতে দেবে, তখন আমাকে যেটা করতে হবে কি না, আগে বুঝতে হবে কি অঙ্কটাকে দিয়েছে। যদি আমাকে ঘনত্ব নির্ণয় করতে দেয়, তাহলে আমাকে বার করতে হবে একক আয়তনের ভর কত। তার মানে অবশ্যই অঙ্কে একটা কিছু আয়তন দেওয়া আছে, অঙ্কে একটা কিছু ভর দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো? অঙ্কে যে আয়তনটা দেওয়া আছে সেই আয়তনের ভর বলে অঙ্ক থেকে লিখে দেবো, এত গ্রাম বা এত কেজি। তাহলে এবার এটাকে 1 করবো, আয়তনটাকে এবার 1 করবো, করলে কি হবে? এই ঐকিক নিয়মে কি বলে? 1 করলে এবার এখানে ভাগ হবে এই সংখ্যাটা, ঠিক আছে? ঘনত্ব বেরিয়ে গেল। আর যদি ভর বা আয়তন বার করতে দেয়, তখন অতি অবশ্যই ঘনত্ব দিয়ে দেবে। তাহলে প্রথম লাইনটা আমি এখান থেকেই লিখবো,
হয় লিখবো এটার মতো করে 1.2 গ্রামের আয়তন 1 সেমি কিউব, অথবা যদি ভর বার করতে হতো 1 সেমি কিউবের ভর 1.2 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এনি প্রবলেম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আরও একবার আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কোনো সমস্যা থেকে থাকে এই ভিডিও সংক্রান্ত। আচ্ছা, এরপরে আমরা তো আয়তন সেমি কিউব শিখলাম, মিটার কিউব শিখলাম, কিন্তু আয়তনের আরো একটা একক আছে, লিটার। বেশ জনপ্রিয় একক। তো লিটার, সেমি কিউব, মিটার কিউবের মধ্যে সম্পর্ক কি না, বলছে 1 লিটার সমান 1 ডেসিমিটারের কিউব। 1 ডেসিমিটার, ডেসিমিটার বলতে দেখো তোমরা ছোটবেলায় লিখেছিলে কিলো, হেক্টর, ডেকা, তারপরে এখানে একক লিখেছিলে, এখানে লিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি, লিখেছি না? এখানে কি আছে? ডেসিমিটার, তাহলে এখানে মিটার লিখি। তো ডেসিমিটার মানে কি? মিটারের পরে ডেসিমিটার ডান দিকে, 10 দিয়ে গুণ করলে পাবো, ঠিক? তাহলে 1 লিটার সমান 1 ডেসিমিটারের কিউব। তাহলে যদি কোনো একটা ঘনক থাকে আমার কাছে, ঘনক তোমরা চেনো, লুডোর ছক্কা যেমন দেখতে, সেই ঘনকের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমিটার হয়, এই দৈর্ঘ্যটা 1 ডেসিমিটার, প্রস্থটা 1 ডেসিমিটার, উচ্চতাটা 1 ডেসিমিটার, তাহলে এই ঘনকটার আয়তন হচ্ছে 1 লিটার। এবার তাহলে 1 লিটার সমান কত মিটার কিউব? তো ডেসিমিটার থেকে মিটার করবো কি করে? ডেসিমিটার থেকে মিটার করতে গেলে দেখো ছোট থেকে বড় এককের দিকে যাচ্ছি, মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে 1 ডেসিমিটার কিউব মানে প্রকৃতপক্ষে 1 ডেসিমিটার গুণ 1 ডেসিমিটার গুণ 1 ডেসিমিটার। এবারে প্রত্যেকটা ডেসিমিটারকে মিটার করো, 1 এর 10, 1 এর 10, 1 এর 10, ও সরি মিটার করে দিলাম না, মিটার। তো 3টে 10 গুণ করলে কত হয়? 1000। তাহলে 1 এর 1000, আর 3টে মিটার গুণ করলে মিটার কিউব। তাহলে 1 লিটার সমান 1 এর 1000 মিটার কিউব। তার মানে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে 2 মিটার কিউব মানে 2000 লিটার, 3 মিটার কিউব মানে 3000 লিটার। তাহলে 1.2 মিটার কিউব মানে 1.2 হাজার, তার মানে 1200 লিটার। অর্থাৎ 1000 দিয়ে গুণ করবো মিটার কিউব থেকে লিটারে যাওয়ার জন্য। ঠিক তেমনি করে দেখো, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমি লিটার থেকে সেন্টিমিটার কিউবে যাব। কি করে যাবো দেখো, ডেসিমিটারের পরে সেন্টিমিটার। তাহলে 1 ডেসিমিটার কিউব মানে তো একটু আগেই বুঝলাম 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার দৈর্ঘ্য, 1 ডেসিমিটার প্রস্থ, 1 ডেসিমিটার উচ্চতা, 3টে গুণ করলে আয়তন। এবার সেন্টিমিটার করো, 1 ডেসিমিটার মানে 10 সেমি, আবার এটা 10 সেমি, আবার এটা 10 সেমি, 3টে 10 গুণ করলে কত? 1000, আবারও 1000 সেমি কিউব। কিন্তু এবার বাই নয়, উল্টোটা। তাহলে 1 লিটার সমান 1000 সেমি কিউব, 2 লিটার সমান 2000 সেমি কিউব, 3 লিটার সমান 3000 সেমি কিউব। তাহলে লিটার থেকে সেমি কিউব করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর সেমি কিউব থেকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। এখন আমি যদি ওই কিলো, লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার এরকম করে লিটার দিয়ে করতাম এককটা, যদিও লিটার এসআই পদ্ধতির একক নয়, তবুও আমরা লিটারের মানে বহুল প্রচলন দেখে লিটারের বিষয়টাকে আমরা এসআই পদ্ধতির এককের মধ্যে অনেক প্রকার ধরে নিয়েছি, অনেকটাই ধরে নিয়েছি। ঠিক আছে? তো যাই হোক,
তো লিটার যদি দিয়ে ভাবতাম এইভাবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিমিটার, মিলিলিটার যদি ভাবতাম, তাহলে দেখো 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এখানে পাচ্ছি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 সিসি। আবার এখান থেকে বলতে পারছি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তার মানে 1 মিলিলিটার যা 1 সেমি কিউব তাই, বা 1 সিসি তাই, তাহলে 1 সিসি যা 1 ml তাই। ক্লিয়ারলি বোঝা গেল? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আয়তনের সমস্যাগুলো। তা যখন আমাকে ঘনত্ব বার করতে দেবে তখন আমরা কি করব, ভর আর আয়তনকে নিয়ে ভাগ করব, করে ঘনত্ব বার করব। অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রশ্ন আকারে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে, তোমরা উত্তরগুলো করে আমাকে জানাবে। এবারে আমরা চলে যাচ্ছি চাপ। চাপ কাকে বলে না, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে একটু আগে আমরা যেভাবে ঘনত্ব বার করেছি এখানেও ঠিক সেভাবেই চাপ বার করব ভাগ করে, শুধু রাশিগুলো আলাদা। বল, ক্ষেত্রফল, এটা দিয়ে চাপ। ঘনত্বে কি ছিল, একক আয়তনের ভর, আমরা ভরকে আয়তন দিয়ে ভাগ করে ঘনত্ব বের করেছিলাম। এখানে চাপটা কি হলো, একক ক্ষেত্রফলে বল, তার মানে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব মানে চাপের একক কি হবে, চাপের একক হচ্ছে বলের একক বাই ক্ষেত্রফলের একক, নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএস এ কি হবে, ডাইন পার সেমি স্কয়ার। তাহলে এই হলো চাপের একক। ঠিক আছে, এখন দেখো অঙ্কের প্রয়োজনে আমাদেরকে অনেক সময় এককের পরিবর্তন করতে হয়। আমাকে নিউটন থেকে ডাইন যেতে হতে পারে, মিটার থেকে সেমি যেতে হতে পারে। তো কিভাবে এই পরিবর্তনগুলো করব মনে আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, অর্থাৎ 5টা 10 পর পর গুণ করলে যে সংখ্যাটা হয় সেটা। 1 মিটার সমান 100 সেমি, তার মানে 1 মিটার স্কোয়ার সমান 100 স্কোয়ার সেমি স্কোয়ার। বীজগণিতের নিয়মে করো, স্কোয়ার করো। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝছি, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে প্রয়োগ করেছি বলেই চাপটা 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবার নিউটনটাকে ডাইন করলে 10⁵ ডাইন, আর মিটারটাকে সেন্টিমিটার করলে দেখো 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 100-র মধ্যে কটা আছে, দুটো 10 আছে, তার স্কোয়ার করছি মানে কটা 10 হবে, 4টে 10। আর ওপরে 10⁵ মানে 5টা 10। তাহলে 5টা 10কে 4টে 10 দিয়ে ভাগ করলে একটা 10 পড়ে থাকবে। তার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার হলো। তো এইভাবে আমরা চাপ গণনা করব। তবে আমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে তরলের চাপ, সেই জন্য আমরা এই যে চাপের অঙ্কগুলো একটু তরল দিয়ে ভাববো। এইভাবে আমরা বল এবং ক্ষেত্রফল নিয়ে আপাতত ভাবছি না, অন্য কোনোখানে যখন আমাদের আবার চাপ পড়তে হবে তখন ভাববো। তা আমরা তরলের চাপে চলে যাই। তরলের চাপ কি না, দেখবে তরল পদার্থের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে ডুবিয়ে দিই বা আমরা নিজেরাই যদি পুকুরে স্নান করার সময় খেয়াল করি একটু, আমরা বুঝতে পারি জল আমাদের উপরে চাপ দিচ্ছে। এইরকম চাপকেই আমরা তো জলের চাপ বলি। ঠিক তেমনি করে তরল পদার্থের ভেতরে কোনো একটা বিন্দু থাকলে সেই বিন্দুর চারদিকে তুমি যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করো, এই একক ক্ষেত্রফলে তরলের যে ভর বা যে ওজন পড়ে তাকে ওর চাপ বলে। একক ক্ষেত্রফলে বলকে তো চাপ বলে। তাহলে কোনো বিন্দুতে তরলের চাপ বলতে কি বুঝবো, ওই বিন্দুর চারদিকে যদি আমরা একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে একক ক্ষেত্রফলে তরলের যে ওজন পড়ে, ওজন একটা বল, সেই ওজনটাকে আমরা বলবো তরলের চাপ। তো এই চাপের মান কি করে বার করব সেটা তোমাদের ক্লাস 8-এ নেই, কিন্তু চাপের মানটা কত সেটা আছে, এই চাপের মানটা কত।
তো এখানে কয়েকটা এক্সপেরিমেন্ট তোমাদের বইতে পড়েছে, যে একটা স্প্রিং তুলা ব্যবহার করে সেখান থেকে একটা বোতলে করে জল নিয়ে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে স্প্রিং তুলার পাট নিয়েছে যে জল কত ভারী, এই এক বোতল জল কত ভারী পাটটা নিয়েছে। তারপরে ওই একই বোতলে লবণ গোলা জল ভর্তি করেছে একই পরিমাণে, এবারে আবার নতুন করে পাট নিয়েছে, দেখা যাচ্ছে যে লবণ গোলা জল এক বোতল জল সাধারণ এক বোতল জলের চেয়ে বেশি ভারী, তাই না? কেন এমন হলো? না ঘনত্ব বেড়েছে বলে ভর বেড়েছে। এখন যদি আমরা এই লবণ গোলা জলের চাপ হিসাব করতে যাই, আমরা দেখব যে লবণ গোলা জল বেশি চাপ দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। শুধু তাই নয়, তুমি যদি কোনো একটা পুকুরে ডুব দাও, নিজে থেকে নিজে এক্সপেরিয়েন্স করো, যখন পুকুরে ডুব দাও যত গভীরে চলে যাও তত তুমি অনুভব করতে পারো তোমার উপর চাপ বাড়ছে। যারা খুব ভালো সাঁতার কাটে পুকুরে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারো, বা নিজে যদি ভালো সাঁতার কাটতে পারো, নিজের এক্সপেরিয়েন্স হবে। তুমি যখন দেখবে পুকুরের মধ্যে আমরা ডুব দিয়ে একদম গভীরে চলে যাচ্ছি, আমরা ছোটবেলায় করতাম কে পুকুরের তলার পাঁক তুলে আনতে পারে, তোমরাও নিশ্চয়ই করো, তো সে অনুভব করতে পারে যে কত বেশি চাপ সে অনুভব করছে ডুবলে। তাহলে কি গভীরতা বাড়লে চাপ বাড়ে। তরলের চাপের ফর্মুলা কি? তরলের চাপের ফর্মুলা হচ্ছে পি দিয়ে চাপ বোঝালে পি সমান এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ মানে গভীরতা, অর্থাৎ কতটা নিচে নেমেছে, কতটা। রো মানে ঘনত্ব, একটু আগে যেটা বললাম ঘনত্ব, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। এই তিনটেকে গুণ করে আমরা তরলের চাপ গণনা করে থাকি, ঠিক আছে? তার মানে দেখো, গভীরতা পরিবর্তন হলে তবেই চাপের পরিবর্তন হবে, ঘনত্বের পরিবর্তন হলে তবেই চাপের পরিবর্তন হবে, আর অভিকর্ষ ত্বরণ যদি বদলাই তাহলে চাপের পরিবর্তন হবে। যদি অভিকর্ষ ত্বরণ শূন্য হয় তাহলে চাপ শূন্য হবে। সেই জন্য কৃত্রিম উপগ্রহে কোনো চাপ অনুভব হয় না, পৃথিবীর কেন্দ্রে কোনো চাপ অনুভব হয় না, কারণ এই দুটো জায়গাতে জির মান শূন্য। বোঝা গেল? তাহলে গভীরতা, ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ এই তিনটেকে গুণ করলে আমরা চাপের মান বার করতে পারব। তো দেখো, আমার কাছে একটা তরল রয়েছে, এই তরলে আমি একটা নির্দিষ্ট গভীরতায় নেমে গেলাম। এই নির্দিষ্ট গভীরতায় তরল কোন দিকে চাপ দেয়? উত্তর হলো তরল ওপর থেকে নিচের দিকে যেমন চাপ দেয়, নিচ থেকে ওপরের দিকে চাপ দেয়, পাশের দিকে চাপ দেয়, এইভাবে কোনাকুনিও চাপ দেয়, তরল সব দিকে চাপ দেয়। এমন কোনো দিক নেই যে দিকে তরল চাপ দেয় না। তাহলে কোন দিকে চাপটা বেশি? উত্তর হলো সব দিকে চাপটা সমান। তার কারণ এই বিন্দুর গভীরতা একেবারেই নির্দিষ্ট, একটা নির্দিষ্ট তরলের মধ্যে আমি ডুবেছি, ফলে ঘনত্বেরও পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না। আর একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে তরলটা রয়েছে একটা জায়গাতে, ফলে সেখানে জির মানেরও পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না, ফলে তরল সব দিকে সমান চাপ দেয়, কারণ এখানে গভীরতা সমান, ঘনত্ব সমান, অভিকর্ষ ত্বরণ সেটাও সমান। তাহলে একই গভীরতায় যদি আর একটা বিন্দু নিতাম তাহলেও তরল একই চাপ দিত। হয়েছে? আচ্ছা, এবারে বলছে এই যে তরলের ওপরের পৃষ্ঠটা এটা এটা কেমন? তোমাদের মনে হতে পারে সমতল, কিন্তু সমতল বললে হবে না, এটা অনুভূমিক, অর্থাৎ ভূমির অনুরূপ। তোমরা একটু পৃথিবীর ছবিটা খেয়াল করো, মহাকাশ থেকে যেটা তোলা হয়েছে, চারিদিকে নীল জলরাশি সমান দেখতে পাচ্ছ? পৃথিবী যেমন গোল সেরকম গোল হয়ে আছে, পৃথিবীর সঙ্গে গোল হয়ে আছে। তার মানে কি? ভূমির অনুরূপ, অনুভূমিক। তরলের মুক্ত পৃষ্ঠ কেমন? না সর্বদা অনুভূমিক। তার কারণ এই যে একই গভীরতায় সব বিন্দুর চাপ সমান, সেই জন্যই তরলের মুক্ত পৃষ্ঠ অনুভূমিক। ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, ফলে লবণ গোলা জলের মধ্যে ডুবলে একই গভীরতায় চাপ অনেক বেশি। সেই কারণে পুকুরের জলের চেয়ে সমুদ্রের জলের চাপ বেশি।
সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে একই গভীরতায় সমুদ্রের জল পুকুরের জলের থেকে বা নদীর জলের থেকে বেশি পরিমাণ চাপ দেয়। তোমাদের বইটা দেখি এবারে এখানে আর নতুন কিছু বলেছে কিনা। হ্যাঁ, তোমাদের এখানে একটু বলেছে যে তরল যে পাশের দিকে চাপ দেয় সেটা বোঝানোর জন্য পাশের গায়ে ছিদ্র করে দেখিয়েছে যে তরল বাইরে বেরিয়ে আসছে বোতল থেকে, এটা প্রমাণ করে যে তরল পাশের দিকে চাপ দেয়। আচ্ছা, এবারে একটা বিশেষ ধর্ম দিয়ে তোমাদের তরলের চাপ আলোচনাটা শেষ হবে, সেটা হলো সমোচ্চশীলতা। খুব ভালো একটা ধর্ম। সমোচ্চশীলতা মানে কি? নামের মধ্যে দেখো অর্থ লুকিয়ে আছে। সম উচ্চশীলতা, সন্ধি করে সমোচ্চশীলতা, তার মানে সমান উঁচু থাকার ধর্ম। যেহেতু তরল একই অনুভূমিক বিন্দুতে সমান চাপ দেয় সব জায়গাতে, সেই জন্য তোমার কাছে যদি একাধিক পাত্র থাকে, সেই পাত্রগুলোর শেপ বা সাইজ যাই হোক না কেন, এবং যদি সেগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, কানেক্টেড থাকে, তুমি কখনোই কোনো একটা পাত্রে বেশি উঁচু পর্যন্ত জল ঢালতে পারবে না বা কোনো তরল ঢালতে পারবে না। তুমি যতটাই তরল ঢালো না কেন, সব পাত্রে সমান উচ্চতা পর্যন্ত তরল হবে। তুমি এখানে একটু বেশি করে জল ঢেলে দিলে তুমি দেখবে আবার এই জল নিচের দিকে নেমে এসে সবগুলো পাত্রে সমান উচ্চতা হয়ে গেল। জল শুধু নয়, যে কোনো এক রকমের তরল বা দুটো তরল যারা পরস্পরের সাথে মিশে যায় সেইগুলো ঢাললে তুমি এরকমই দেখতে পাবে। যদি দুটো তরল পরস্পরের সাথে না মেশে তখন অবশ্য হাইটের পার্থক্য দেখা যায়, কিন্তু যদি একটা তরল ঢালা হয় কখনোই পার্থক্য দেখতে পাবো না। দুটো তরল যারা পরস্পরের সাথে মেশে, যেমন দুধ আর জল, তাদের ক্ষেত্রেও আমরা এই হাইটের কোনো পার্থক্য দেখতে পাবো না। কিন্তু যদি দুটো তরল পরস্পরের সাথে না মেশে, যেমন তেল আর জল, তাহলে অবশ্য প্রথমে জল ঢেলে নিয়ে তারপরে তেল ঢাললে দুদিকের হাইটের মধ্যে পার্থক্য আসতে পারে। কেন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমরা সেটা পরে আলোচনা করব কোনো একটা সময়ে, এখন নয়। আগে এইটা পড়িয়ে নিই। হলো, এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা কি করি? এই ধর্ম কাজে লাগিয়ে আমরা শহরাঞ্চলে বাড়িতে বাড়িতে জল সাপ্লাই করি। কি করা হয় সেখানে? একটা উঁচু কোনো জায়গাতে জল আটকে রাখা হয়, তারপর সেখান থেকে আমরা পাইপে করে এই জল সাপ্লাই করি। এবারে দেখো এখানে যে কলটা রয়েছে, সেই কলের মুখটা খুললেই কি হবে? এই যে এখানে জল আছে, ফলে কলের মুখ থেকে জল বেরিয়ে এই হাইট পর্যন্ত ওঠার চেষ্টা করবে, তাই না? কিন্তু পারবে না, পরে কন্টিনিউ কলের মুখ থেকে জল পড়বে। যদি কোনো বাড়ি উঁচু বাড়ি হয়, সেই বাড়িতেও আমরা জল সাপ্লাই করতে পারবো এই ট্যাঙ্ক থেকে। এখন যদি কোনো বাড়ি এই ট্যাঙ্কের থেকে উঁচু হয়ে যায় তাহলে কি হবে? তাই নিশ্চয়ই সমোচ্চশীলতা ধর্মের কারণে এই যে উঁচু ট্যাঙ্কের মধ্যে জল আছে, এর থেকে ওপরে আর তুমি জল সাপ্লাই করতে পারবে না। তাহলে কোনো বাড়ির যদি উচ্চতা ট্যাঙ্কের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু জল ওপরে উঠবে না। জলের ধর্মই হলো নিচের দিকে নামা, গড়ি। আর এই কারণেই আমরা কি করি না, বাড়িতে প্রত্যেক বাড়িতে জলের ট্যাঙ্ক কোথায় থাকে? জলের ট্যাঙ্ক থাকে একদম ছাদের উপরে। এবং ভালো করে খেয়াল করবে, কোনো উঁচু বাড়িতে গেলে, বিশাল উঁচু বাড়িতে গেলে নিচের তলায় যে জল পড়ছে কল থেকে প্রচণ্ড জোরে, কারণ চাপের পার্থক্য অনেক বেশি। দোতলায় তার থেকে একটু ধীরে, তিনতলায় আর একটু ধীরে, চারতলায় আরো ধীরে, পাঁচতলায় সব থেকে ধীরে ধীরে জল পড়ছে। ঠিক আছে? তাহলে কেন আমরা জলের ট্যাঙ্ক বাড়ির ছাদে বসাই? কারণ জলের ধর্ম হলো সবসময় নিচের দিকে নামবো। সমোচ্চশীলতা ধর্ম রয়েছে, এই কারণে আমরা ছাদের উপরে জলের ট্যাঙ্ক বসাই। এই মোটামুটি আছে তোমাদের তরলের ঘনত্ব চাপের আলোচনা। এবারে বায়ু চাপ। বায়ুও চাপ দেয়, এই ব্যাপারটা অনেক ঘটনায় প্রমাণিত হয়। সব থেকে সহজ যে ঘটনা, তোমাদের যে জলের বোতলে তোমরা জল খাও, বেশ পাতলা বোতল না, ওই দোকান থেকে যারা কেনো, এই পাতলা বোতলের মধ্যে তুমি একটু গরম জল ঢেলে দাও। গরম জল এই পর্যন্ত ভরো, বা আর একটু কমও ভরতে পারো, ভরো, ভরে কিছুক্ষণ অপেক্ষা করো, মুখ খোলা আছে, কিছুক্ষণ অপেক্ষা করে, ঠান্ডা হওয়ার মতো নয় কিন্তু, একটুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণ ঢালার পরে তারপরে এই ক্যাপটা আটকে দাও ভালো করে। ক্যাপ আটকে দিয়ে ক্যাপের এই গোড়াগুলোকে একটু ভেজলিন দিয়ে দাও, যাতে করে বায়ু ঢুকতে না পারে। এবার ওই বোতলটাকে তুমি রেখে দাও অনেকক্ষণ, যাতে করে জল ঠান্ডা হয়ে যায়। তুমি দেখবে বোতলটা তুবড়ে গেছে। কেন এমন হলো? যখন আমি গরম জল এখানে ঢেলেছিলাম,
এখানকার বায়ু গরম হয়ে এই মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। সেই অবস্থায় আমি ছিপি লাগিয়ে ভেজলিন দিয়ে দিয়েছি, মানে কি ভেতরে বায়ু বেরিয়ে গেছে, তার কারণ আয়তনে বেড়েছে, তাই বেরিয়ে গেছে। গরম হয়েছিল তাই আয়তনে বেড়েছে। যেই ঠান্ডা হবে এবার এই বায়ু আয়তনে সংকুচিত হবে, সংকুচিত হলে ভেতরে বায়ু কমে যাবে, বাইরের বায়ু ভেতরে যাওয়ার চেষ্টা করবে, তখন এই বোতলের গায়ে চাপ দেবে এবং এই বোতলটাকে তুবড়ে দেবে। এইভাবে প্রমাণ করা যাবে যে বায়ু চাপ দিতে পারে। বায়ুর এই চাপ প্রথম মাপেন কে না বিজ্ঞানী টরিসেলি। তিনি কিভাবে বায়ুর চাপ মেপেছিলেন সেটা একটু জানা দরকার। তিনি যেটা করলেন, একটা গামলায় পারদ নিলেন, পারদ তরল পদার্থ, তবে একদম আমাদের জল যেমন এই ধরনের তরল নয়, যথেষ্ট ঘন, অত্যন্ত ঘন তরল। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, যেখানে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ পারদ জলের চেয়ে 13.6 গুণ ভারী। যে বোতলে তুমি 1 কেজি জল ভরতে পারো, সেখানে 13.6 কেজি পারদ ভরে ফেলা যায়। বুঝতে পারছো? 1 লিটার জলের ভর মোটামুটি হবে 1 কেজি। ওই 1 লিটারের বোতলে যদি পারদ ভরতে, তাহলে ওই বোতলটার পারদের ওজন হতো 13 কেজি, এতটাই ভারী পারদ। এবার এই পারদ নিয়ে তিনি একটা 1 মিটার লম্বা নল নিলেন, যার একটা মুখ বন্ধ করা আছে। এই নলটাকে পারদ দিয়ে ভরলেন, বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলেন খোলা মুখটা, নলটাকে উল্টে এই পারদপূর্ণ গামলার মধ্যে ডুবিয়ে এইভাবে রেখে নিচ থেকে বুড়ো আঙুলটা সরিয়ে নিলেন। তিনি কি খেয়াল করলেন যে নলের মধ্যে পারদ বেশ কিছুটা দূর পর্যন্ত নেমে এলো, আর নামছে না, নেমে থামলো। তিনি যখন এই পারদের হাইটটা মেপে নিলেন, কোত্থেকে? পাত্রের পারদের তল থেকে নলের মধ্যে পারদের তল মেপে নিলেন, নিয়ে দেখলেন যে এটা হয়েছে প্রায় 76 সেন্টিমিটারের মতো। এবং এটা দেখেই তিনি বললেন যে 76 সেন্টিমিটার উঁচু এই পারদের স্তম্ভটা তরল পদার্থ, ফলে চাপ দেয়। এই 76 সেন্টিমিটার উঁচু পারদের স্তম্ভ যে চাপ দেয়, বায়ুর চাপ সেটাই। অর্থাৎ বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, যাকে আমরা 76 সেমি এইচ জি লিখি। যদিও এটা এসআই বা সিজিএস পদ্ধতি অনুযায়ী নয়, এটা এমনি নর্মাল লেখা হয়েছে। এই কত চাপ দেয় সেটা বার করতে হবে। কত চাপ দেয় না, 76 সেন্টিমিটার পারদের চাপ মানে কত? এই যে ফর্মুলা শিখেছিলাম পি সমান এইচ রো জি, সেটা তো পারদের ক্ষেত্রে প্রযোজ্য, তরল পদার্থ। এখানে গেলে হাইটটা কত? 76 সেমি। ঘনত্ব কত? 13.6। জির মান কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তিনটে গুণ করবে, গুণ করলে বিরাট বড় একটা সংখ্যা আসে। আমি ছোট করে লিখছি, 1.013 ইন্টু 10⁶। মানে কি এই দশমিকটা আরো 6 ঘর ডান দিকে সরবে, এখানে আরো অনেক সংখ্যা আছে, আমরা সেগুলোকে ছোট্ট করে লিখেছি, ডাইন পার সেমি স্কোয়ার। এই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখন প্রশ্ন হলো যে নলের মধ্যে পারদ এইভাবে নেমে এসে থেমে গেল, আর আমি বলে দিলাম যে এই হাইটটা পারদের, এই হাইটটা যে চাপ দেয় সেটাই বায়ুর চাপ। কেন কেন এমনটা বললাম? তার কারণ দেখো, ভালো করে খেয়াল করে দেখো, যখন এখানে আমি নলটা ডোবাইনি তখন কিন্তু বাইরের বায়ু এই পাত্রের সব জায়গায় চাপ দিতে পারছিল, কিন্তু যে আমি নলটা ডুবিয়ে দিয়েছি, নলের ভেতরে এই জায়গাতে কিন্তু বাইরের বায়ু কোনো মতে চাপ দিতে পারছে না। তাহলে কি হবে না, চাপের এই যে বায়ুর চাপের একটা প্রতিক্রিয়া জনিত চাপ বা বল এইখানে এই নলের জায়গাতে নিচ থেকে ওপরের দিকে ক্রিয়া করবে। ঠিক যেমনটা হয়ে থাকে, তুমি যখন প্লাস্টিকের মধ্যে জল বা ধরো কাদা নিয়েছো, কাদা নিয়ে চাপছো, কি হয়? তুমি দেখবে যে জায়গায় তোমার আঙুল রয়েছে সেই জায়গাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, আর যেখানে আমার আঙুলটা নেই সেখান থেকে দেখবে কাদা বাইরের দিকে বেরিয়ে আসছে। তো এখান থেকে কাদা বাইরের দিকে বেরোচ্ছে কেন? আমি কি বাইরের দিকে বল প্রয়োগ করছি? মোটেও নয়। বা ময়দা হাতের মধ্যে নাও, নিরাম করে মুঠো করার চেষ্টা করো, তুমি দেখবে ফাঁক ফোঁকর দিয়ে ময়দাগুলো বাইরে বেরিয়ে আসছে। কি করে? আমি চাপ দিচ্ছি ভেতরের দিকে, তাহলে বাইরে বেরোচ্ছে কেন? না, আমি ভেতরের দিকে চাপ দিচ্ছি, তার প্রতিক্রিয়াজনিত যে চাপ, তার কারণে যেখান থেকে সুযোগ পাচ্ছে সেখান থেকে বাইরে বেরোচ্ছে। তাহলে এখান থেকে বায়ু প্রতিক্রিয়াজনিত চাপ পড়বে উপরের দিকে। আর এই সোজা কে আছে? ভেতরে পারদ আছে। এই পারদ নিচের দিকে চাপ দেবে। এই পারদটা কত নয়? প্রায় 1 মিটার লম্বা, কারণ নলের কিছুটা অংশ ডুবিয়ে দিয়েছি তলায়, তাহলে 1 মিটার লম্বা। তাহলে 1 মিটার লম্বা পারদ স্তম্ভ নিচের দিকে চাপ দিচ্ছে, আর বায়ুর প্রতিক্রিয়া চাপ উপরের দিকে পড়ছে।
যেহেতু পারদের চাপ বেশি, তাহলে পারদ নামতে শুরু করবে। নামতে নামতে 76 সেন্টিমিটার হয়ে গেলে আর নামতে পারছে না কেন? তাহলে নিশ্চয়ই তাহলে বায়ুর প্রতিক্রিয়া চাপ এবং এই পারদের চাপ সমান। এইভাবে টরিসেলি বললেন যে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে দেয়। আমরা বায়ুর চাপ মেপে বুঝতে পারি যে আবহাওয়ার অবস্থা কেমন যাবে। এখন আমরা ব্যারোমিটার ব্যবহার করি, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় এবং ব্যারোমিটারে বায়ুর চাপ মেপে আমরা আবহাওয়ার অবস্থাগুলোকে বোঝার চেষ্টা করি। এই ব্যারোমিটার যন্ত্র তৈরি করা সম্ভব হয়েছিল টরিসেলির ওই আবিষ্কারের জন্য। ভেবে দেখো, যদি টরিসেলি পারদ না নিয়ে অন্য কোনো তরল নিতেন তাহলে কি অসুবিধা হতো। দেখো, প্রথম যে অসুবিধাটা হতো, পারদ না নিলে আমি এই যে লিখেছি 13.6, এখানে 13.6 বসতো না। কিন্তু বায়ুর যে চাপ, এই মানটা কি বদলাতো? এটা বায়ুর চাপ, সেটা ঠিক থাকতো। ফলে যদি আমি এখানে অন্য কোনো তরল নিতাম, যদি জলই নিতাম, তাহলে আমি এই জায়গায় কত গুণ করতাম? রোড জায়গায় 1। অথচ এই গুণফলটা কিন্তু এটাই হবে, কারণ এটা বায়ুর চাপ, সেটা বদলাবে না। তাহলে এবার এই গুণফলটা কখনোই তো আগেরটার সাথে মিলতে পারে না, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 13.6 গুণ করা ছিল বলে মানটা এটা ছিল। এই মানটা অর্থাৎ উত্তরটা, চাপটা এটাই থাকবে। অথচ আমি দেখছি অন্য তরল নিয়েছি বলে ঘনত্বটা কমে গেছে, তাহলে আরেকটা সংখ্যা গুণ করতে হবে। কোথায় গুণ করবো? জিতে। জি বাড়বে? হতে পারে না। অভিকর্ষ ত্বরণ কেন বাড়বে? তারপর আমার কোনো হাত নেই, তাহলে কোনটা বাড়বে? ঠিক ধরেছ, হাইটটা বাড়বে। তাহলে তখন হাইটটা কত হবে? 13.6 গুণ 76 যত হয় তত সেন্টিমিটার হাইট হবে। ঠিক কিনা? আমার তো বায়ুর চাপ বদলাতে পারে না, তাহলে ঘনত্ব কমলে হাইট বাড়বে। ঘনত্ব যত গুণ কমবে হাইট তত গুণ বাড়বে। পারদের থেকে জলের ঘনত্ব 13.6 গুণ কম, তাহলে পারদের ব্যারোমিটার যা হাইট, জলের ব্যারোমিটার তার থেকে 13.6 গুণ বেশি হাইট হবে। এই মানটা হচ্ছে প্রায় 1033.6 সেন্টিমিটার। মানে বুঝতে পারছো, প্রায় 10.336 মিটার, তার মানে 30 ফুট বা তারও বেশি। তো 30 ফুট মানে একটা প্রায় 3 তলা বাড়ির সমান। তাহলে অত বড় নল নিয়ে পরীক্ষা করতে হতো জলের ব্যারোমিটার তৈরি করলে। ঠিক আছে, এইখানে এই কথার মাধ্যমে মোটামুটিভাবে তোমাদের বায়ু চাপ পড়ানোটা শেষ হয়েছে। এবারে আছে প্রবতা, যেটা দিয়েছি আর্কিমিডিসের নীতি, ভাষণ, নিমজ্জন। আর্কিমিডিস নীতিটা বেশ একটা ভালো গল্প আছে, তো সেই গল্পটা একটু বলি। আর্কিমিডিসের রাজা, যিনি রাজা, তিনি একটা মুকুট তৈরি করছেন, সোনার মুকুট। কিন্তু রাজার মনে প্রশ্ন, মুকুটে বোধহয় অনেক খাদ মেশানো আছে, তাহলে কি করা যায়? কিভাবে আমি বুঝবো মুকুটে খাদ মেশানো আছে কিনা? বোঝার তো কোনো উপায় এখনো আপাতত নেই, কারণ মুকুট তৈরি হয়ে গিয়েছে। খাদের হিসাব করতে গেলে মুকুটটাই নষ্ট হয়ে যাবে। আর্কিমিডিসকে ডাকলো, আর্কিমিডিস তুমি বলো তো এখানে খাদ মেশানো আছে কিনা? আর্কিমিডিস পড়ে গেল মহাচিন্তায়। আরে মুকুট না ভেঙে কি করে বলবো, ওগুলো সময় দিন। ভাবছেন সারাদিন ভেবে চলেছেন কিভাবে মুকুটে সোনার মধ্যে খাদ মেশানো আছে কিনা বুঝবো। একদিন তিনি এই ভাবতে ভাবতে প্রচন্ড ভাবনায় মগ্ন স্নান করতে নেমেছেন বাথটাবে, চৌবাচ্চায়। যেই না তিনি চৌবাচ্চায় নেমেছেন, চৌবাচ্চা থেকে জল উঠছে পড়ে গেছে। জল উঠছে পড়লো, কেন পড়লো না? আমি যেহেতু চৌবাচ্চায় নেমেছি, তাহলে আমার আয়তনের জল অপসারণ করেছি। তার মানে যদি আমি মুকুটটাকে এরকম ভরা চৌবাচ্চার মতো কোনো পাত্রে ডুবিয়ে দিই, মুকুটটাও তার আয়তনের জল অপসারণ করবে। এইবার আমি ওই একই চৌবাচ্চা আবার যদি কানায় কানায় ভর্তি করে মুকুট যতটা ভারী, ঠিক একই রকম একতাল সোনা, খাঁটি সোনা নিয়ে ডুবিয়ে দিই, সে তার আয়তনের জল অপসারণ করবে। এখন যদি মুকুটটা খাঁটি সোনার তৈরি হয়, তাহলে খাঁটি সোনার তাল যতটা জল অপসারণ করেছে, মুকুটটাও ঠিক ততটাই জল অপসারণ করবে। ব্যাস, ছুট। ওই অবস্থাতেই নাকি যিনি ছুটে গেছিলেন রাজদরবারে খালি গায়ে গামছা পরে, রাজামশাই পেয়ে গেছি। কি পেয়ে গেছি? না মুকুটের মধ্যে খাদ আছে কিনা পেয়ে গেছি।
তো সেই আর্কিমিডিস আজ থেকে প্রায় 2500 বছর আগের একজন মানুষ, 300 খ্রিস্টপূর্বাব্দের মানুষ, তার একটা নীতি আমরা আজ পর্যন্ত পড়ে চলেছি। কি সেই নীতি? না, বলছে স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। অর্থাৎ বস্তুর ওজন যেন মনে হয় কমে গেছে। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। সহজ করে বললে কি হয়? সহজ করে বললে হয়, আমি যখন কোনো তরলে কোনো পদার্থকে নিমজ্জিত করব, সে তরল অপসারণ করবে। কতটা? না, তার আয়তন অনুযায়ী। আমি যদি দেখি যে একটা 100 ml এর পাত্র আমি ডুবিয়েছি, তাহলে 100 ml এর তরল অপসারিত হবে। যতটা আয়তনের বস্তু ডোবাবো ততটা। তুমি যদি একটা 100 ml বস্তু নিয়ে তার অর্ধেক ডোবাও, তাহলে 50 ml ডুবেছে, তাহলে 50 ml জল অপসারণ করবে। তাহলে কোনো বস্তুকে যখন আমরা তরলে বা গ্যাসের মধ্যে ডোবাবো, সে তার আয়তনের সমপরিমাণ তরল অপসারণ করবে। এই জন্যই তার ওজন কমবে। ঠিক আছে? আর্কিমিডিস বলছেন কতটা ওজন কমবে? না, ও যতটা তরল অপসারণ করলো, সেই তরলের ওজন যত, ওর ওজন তত কমবে। তার মানে ধরো, মনে করো একটা পাথর তুমি নিয়েছো, যে পাথরটা ভর হচ্ছে 50 গ্রাম। বায়ুতে বা পাত্রে তুমি এর তুলা পাত্র দিয়ে ওজন করবে, পাথরটা 50 গ্রাম। ওর আয়তন মাপলে, মেপে ধরো পেলে ওর আয়তন 30 সেমি কিউব। এবার এই পাথরটাকে তুমি জলে ডোবাবে। জলে ডোবালে একদম নিশ্চিত তার ওজন 50 গ্রাম আর হবে না, 50 গ্রামের কম হবে। কতটা কম হবে? না, এই যে 30 সেমি কিউব ওর আয়তন, জলে ডোবালে ও 30 সেমি কিউব আয়তনের জল অপসারণ করবে। 30 সেমি কিউব জলের ভর কত? না, 30 গ্রাম। তাহলে ওর ওজন কমবে 30 গ্রাম। তাহলে কত হবে? 50 বিয়োগ 30 সমান 20। হলো? এখন এই ঘটনাটা কেন ঘটলো? ওজন কেন কমলো? না, আর্কিমিডিস বলছেন, আর্কিমিডিস অবশ্য এত কথা বলেননি, তিনি নীতিটা দিয়েছিলেন, পরবর্তীকালে আমরা আরো সেটাকে বাড়িয়েছি। যখনই আমরা কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করব বা কোনো গ্যাসের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করব, তার উপরে একযোগে দুটো বল কাজ করবে। নিচের দিকে যে বলটা কাজ করবে সেটা তার নিজের ওজন, আর ওপরের দিকে যে বলটা কাজ করবে সেটা হলো ওই তরল বা গ্যাস দ্বারা প্রযুক্ত প্লবতা। অ্যাকচুয়ালি প্লবক বল, বলটার নাম প্লবক বল। এই বল প্রয়োগ করার ধর্মের নাম প্লবতা। যাই হোক, আমরা প্লবতা বলে বলটাকে এখন বোঝাই। তাহলে একটা বস্তুকে যখনই আমরা তরল বা গ্যাসের নিমজ্জিত করব, ওর উপরে একসঙ্গে দুটো বল কাজ করবে, একটা হলো ওজন, একটা হলো প্লবতা। তাহলে নিমজ্জিত অবস্থায় ওর ওজন কত হবে? নিমজ্জিত অবস্থায় ওর ওজন বা আপাত ওজন হবে প্রকৃত ওজন মাইনাস প্লবতা। নিমজ্জিত অবস্থায় আপাত ওজন সমান হচ্ছে প্রকৃত ওজন মাইনাস প্লবতা। এই প্লবতার মান কত? না, প্লবতা হচ্ছে অপসারিত তরল বা গ্যাসের ওজন হচ্ছে প্লবতা। অপসারিত তরল বা গ্যাসের ওজন, সেটাই হচ্ছে প্লবতা। তাই যত বেশি তরল অপসারণ করবে তত প্লবতা বাড়বে। ঠিক তো? দেখো, আমি একটু আগে যেটা বলেছিলাম, আমি এখানে জল নিয়েছি, জল নিয়ে একটা পাথরকে ডুবিয়ে দিয়েছি। এই পাথরের প্রকৃত ওজন ছিল 50 গ্রাম, এর আয়তন ছিল 30 সেমি কিউব। ফলে জলে সম্পূর্ণ ডোবানোর জন্য ও 30 সেমি কিউব জল অপসারণ করেছে। 30 সেমি কিউব জলের ভর 30 গ্রাম। অতএব ওর ওজন এই অবস্থায় কমে হয়েছে 50 বিয়োগ 30 সমান 20 গ্রাম। এখন যদি আমি জলে না ডুবিয়ে ধরো লবণ গোলা জলের মধ্যে ডোবাতাম, লবণ গোলা জলের ঘনত্ব কত? লবণ গোলা জলের ঘনত্ব হচ্ছে মোটামুটি ভাবে ধরো 1.2 গ্রাম পার সেমি কিউব। তাহলে লবণ গোলা জলে ডোবালে এই পাথরটা কি কোনো জল বেশি বা কম অপসারণ করতো? বলছেন না। ওর যেহেতু আয়তন 30 সেমি কিউব, লবণ গোলা জলে ডোবালেও ও 30 সেমি কিউব জলই অপসারণ করবে। এখন প্রশ্ন হলো, 30 সেমি কিউব লবণ গোলা জলের ভর কি 30 গ্রাম?
না। কেন না? জলের ঘনত্ব এখন কত? 1.2 গ্রাম পার সেমি কিউব। তার মানে 1 সেমি কিউব জলের ভর 1.2 গ্রাম, 30 সেমি কিউব জলের ভর 30 ইন্টু 1.2 সমান 36 গ্রাম। লবণ গলা জলে ডোবালে লবণ গলা যে জল অপসারণ করবে পাথরটা, তার ওজন হবে 36 গ্রাম। তাহলে এখন পাথরটার আপাত ওজন কত? 50 বিয়োগ 36 সমান 14 গ্রাম। তাহলে এখানে কি হলো না, প্রবণতা আগের চেয়ে বাড়লো। কেন বাড়লো? যে তরলে আমি ডুবিয়েছি তার ঘনত্ব বেড়েছে, সেই কারণে প্রবণতা বেড়েছে। এই জন্য তুমি দেখবে যে সমুদ্রের জলে সাঁতার কাটা ইজি, তার কারণ সমুদ্রের জলের ঘনত্ব বেশি, সমুদ্রের জল বেশি প্রবণতা দেয়। এখন যদি কেউ মনে করে যে আমি খুব বড় পাত্র নেব আর পাথরটাকে অনেক নিচ পর্যন্ত ডুবিয়ে দেব, তাহলে একবার ডুবে গেছিল, এখানে আছে মনে করো 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এই 1 নম্বর পজিশনে থাকলে বেশি প্রবণতা আর 2 নম্বর পজিশনে থাকলে বেশি প্রবণতা? কি মনে হয়? উত্তর, দু জায়গায় প্রবণতা সমান। তার কারণ 1 নম্বর পজিশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি ডুবে গেছে। পুরোপুরি ডুবে গেছে মানে প্রবণতা কি করে বার করব? তার নিজের ওজন থেকে অপসারিত তরলের ওজন বিয়োগ করে। আর 2 নম্বর পজিশন, এখানেও দেখো পুরোপুরি ডুবে আছে, ফলে এখানেও তার আপাত ওজন কি করে বার করব? না প্রকৃত ওজন থেকে প্রবণতা বিয়োগ করে। তার মানে একবার পুরো ডুবে গেলে বস্তুটা কোন অবস্থায় আছে বা কোন অবস্থানে আছে তার উপরে প্রবণতার মান নির্ভর করেও না, বাড়েও না, কমেও না। এখন আমরা এই চ্যাপ্টারটা বা আলোচনাটা শেষ করব একটা বিশেষ কথা বলে, যে কখন আমরা বুঝবো যে একটা বস্তু ডুবে যাবে না ভাসবে। একটু আগে আমরা ছবি এঁকেছি এখানে, যে একটা বস্তু যখন এই তরলে বা গ্যাসে ডোবানো হয় তার উপর দুটো বল কাজ করে, ওজন আর প্রবণতা। এই দুটো বল একসঙ্গে কাজ করে। তার মানে যদি ওজন প্রবণতার থেকে বেশি হয় তাহলে কোন দিকে বল কাজ করবে? তলার দিকে, তারপরে সে ডুবে যাবে। যদি প্রবণতা ওজনের চেয়ে বেশি হয় তাহলে ওপরের দিকে লব্ধি বল কাজ করবে, মানে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে বা ভেসে উঠবে। কি হবে যদি দুটো সমান হয়? তখন এর কোনো দিকেই যাবে না, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে। যদি সম্পূর্ণ ডুবে থাকে তাহলে সম্পূর্ণ ডুবে ওখানে থেমে থাকবে, না উঠবে না নামবে। যদি দেখা যায় যে অল্প করে ডোবানোর পরে কাঠের গুঁড়ি যেমন জলে ভাসে, অল্প একটু ডুবে ভাসে, এই অল্প ডুবে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটলো, তাহলে ওই অবস্থাতেই ভাসবে। একে আমরা বলবো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা। তবে এই দ্বিতীয়টা কিন্তু খুব ভালো করে খেয়াল করো, এইটা কি ভেসে থাকার শর্ত নয়? প্রবণতা বেশি মানে ওপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠছে। আবার এইটা কি ভাষার শর্ত নয়? প্রবণতা সমান ওজন। হ্যাঁ, এই অবস্থাটা তুমি দেখো, আংশিক ডুবে যাওয়ার ফলে প্রবণতা সমান ওজন, তাহলে এগুলো ভাসছে। এই দুটো নিয়ে একটু আলোচনা করতে হবে। যখন পি সমান ডাব্লিউ তখন হচ্ছে স্থির অবস্থায় ভাসছে, স্থির হয়ে গেছে, আর নড়বে না, চলবে না। আর যখন পি গ্রেটার দেন ডাব্লিউ তখন ভাসছে কিন্তু স্থির নয়, পি বেশি বলে ওপরের দিকে উঠছে। কি হবে দেখো ঘটনাগুলো, আমি এখানে পরপর আঁকছি। ওপরের দিকে ভাসতে ভাসতে বস্তুটা যখন এইভাবে একদম ওপরে উঠে যাবে তখনও পর্যন্ত দেখো সম্পূর্ণ ডুবে আছে, মানে এখনো পর্যন্ত প্রবণতা বেশি, ওজন কম। ফলে আরেকটু উঠবে, যে আরেকটু উঠে গেল তখন দেখো নিমজ্জিত অংশের আয়তন একটু কমে গেছে, ফলে একটু কম তরল অপসারণ হবে, ফলে প্রবণতার মান একটু হলেও কমবে। এই যে প্রবণতা কমে গেল, প্রবণতা কমে যদি ওজনের সাথে সমান হয়ে যায় তাহলে এ আর ডুববেও না, ভাসবেও না। আর যদি দেখা যায় যে না এখনো পর্যন্ত প্রবণতা বেশি, তাহলে আরেকটু ভেসে উঠবে, ফলে নিমজ্জিত অংশের আয়তন আরো একটু কমবে, প্রবণতা আরো একটু কমবে, ফলে ওজনের সঙ্গে প্রবণতা সমান হতে পারে। যেই মুহূর্তে ওজন আর প্রবণতা সমান হয়ে যাবে ও আর ভেসে উঠবে না, তখন আমি বলবো স্থির হয়ে ভাসছে। যখন ভাসছে স্থির হয়ে তখন তাহলে আপাত ওজন কত? না প্রবণতা ওজন মাইনাস প্রবণতা। যেহেতু ওজন আর প্রবণতা সমান তাহলে আপাত ওজন কত? 0। অর্থাৎ ভাসমান বস্তুর ওজন 0। ঠিক আছে, পৃথিবী মহাশূন্যে ভাসমান, ফলে পৃথিবীর ওজন 0।
যখনই কোনো বস্তু স্থির হয়ে কোনো তরল বা গ্যাসের মধ্যে ভাসে তখন তার ওজন শূন্য হয়। তো আজকে বেশ বড় একটা আলোচনা করলাম, অনেক কিছু আলোচনা করলাম। যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে অতি অবশ্যই সেটা আমাকে জানাবে, তাহলে আমি এই আলোচনাটা আবার ছোট ছোট পার্টে তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দেবো। প্রয়োজন পড়ে যারা আমার সাথে আমার নেটওয়ার্কে আছো তাদের জন্য শুধুমাত্র বলছি, আমি গুগল মিটিংয়ে এসে বুঝিয়ে দেবো, এবং সেটা সপ্তাহের মাঝখানে যে কোনো সময় হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আগে ভালো করে দেখো। এই পর্যন্ত যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো ভালো করে দেখবে, বুঝবে। এনি প্রবলেম কন্ট্যাক্ট টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া তো 2 সপ্তাহ পরে গুগল মিটিং রয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলো বাই।